কিছু মানুষের জীবনের গল্প সিনেমার থেকে আরও বেশি কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে মেয়েটা দেখতেছেন না, ওর একটা গল্প আছে, সত্যি গল্প। গল্পটা আমি বলি, আপনারা শোনেন। ওর নাম বিথি। ও ও ফরিদপুরের মেয়ে। ওরা 3 বোন, 1 ভাইয়ের মধ্যে ও সবার বড়। আর ওর 2টা বোন, একটা ভাই, ও ছোট। ও হচ্ছে নিম্নবিত্ত ঘরের আর কি মেয়ে। ওর বাবা যখন যে কাজ পায় তখন সেই কাজই করে, পার্মানেন্ট কোনো পেশা নাই আর কি। ও 2018 সালে ফরিদপুর থেকে এসএসসি পাস করছে। পাস করার পরে ও ঢাকায় আসছে 2 মাসের পরিচয়ে কুমিল্লার এক ছেলেকে বিয়ে করে ফেলছে। ফ্যামিলির কেউ ছিল না ওই বিয়েতে। তো বিয়ের 15 দিন পরেই ছেলের ফ্যামিলি থেকে মেনে নিচ্ছে, কোনো সমস্যা হয়নি। আর বিয়ের 1-1.5 মাস পরে ওর ফ্যামিলি থেকে মেনে নিছে। তো ভালোই চলতেছিল সংসার। ওর জামাইটা গ্যারেজের মিস্ত্রি ছিল, গাড়ির মেকানিক। তো ভালোই সংসার চলতেছে, দুজন দুজনের প্রচণ্ড ভালোবাসে। শ্বশুর বাড়িতেও যাতায়াত করে, বাবার বাড়িতে যাতায়াত করে। ও যেহেতু বড় মেয়ের জামাই, খুবই ভালো আর কি। জামাইও ভালো, স্বপ্নের মতো সংসার জীবন, দুজন খুব এনজয় করতেছে। তো বিয়ের পরে জামাই মাঝে মাঝেই বাড়িতে যায়, প্রায় সময় বাড়িতে যায়। তো ও জিজ্ঞেস করে কেন বাড়িতে যায়, তো তো বাবা মা আছে, বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক, বাড়িতে যাবে, যাওয়া আসা করে। তো ও বুঝতে পারে না কেন বাড়িতে যায়, হয়তো স্বাভাবিক ব্যাপার। ওর শ্বশুর আবার হচ্ছে বিভিন্ন বাজারে আর কি কসমেটিক বিক্রি করে, ছোট ছোট দোকান দিয়ে। ওরাও নিম্নবিত্ত পরিবারের, মানে আর্থিকভাবে সচ্ছল না কেউই, আছে আর কি কোনো রকম। তো 2018 সালে বিয়ে হওয়ার পর ওর 2021 সালে ওর একটা মেয়ে হয়েছে। 21 সালের জুনের 5 তারিখে ওর মেয়ে হয়েছে। 5 তারিখে না, সরি, 21 সালের জুনের 19 তারিখে সম্ভবত ওর মেয়েটা হয়েছে। মেয়ে হওয়ার কয়েকদিন পর ওর জামাই আবার বাড়ি গেছে। তো মেয়েটা যখন একটু একটু বড় হইতেছে, ও দেখা যায় ওর জামাই প্রায় বাড়িতে যায়। তারপর ও হঠাৎ করে একদিন শুনে যে ওর জামাই একটা হত্যা মামলার আসামি। 2012 সালে ওদের এলাকায় একটা মার্ডার হয়েছিল, ওই মামলায় ওর জামাইরও আসামি দেওয়া হয়েছে। তো এটা শুনে তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, যেটা কী ধরনের কথা। তো ওর জামাই ওরে অনেক আশ্বস্ত করছে যে হ্যাঁ, আসলে এটা সিরিয়াস কিছু না, আমি তো ওটার সাথে জড়িত না, আমাকে সন্দেহভাজন হিসেবে আমার নামও দিছে, আমি এটা মামলা যখন রায় হবে তখন আমি হয়ে যাব, মানে ছাড়া পেয়ে যাব, খালাস পাবো। আমি এখন জামিনে আছি, গিয়ে আমি হাজিরা দিয়ে আসি, কোনো সমস্যা নেই। তো উকিলের সাথে কথা বলছে, উকিলও সেম কথাই বলছে। তারপর তো ভাবছে ঠিক আছে, এটা কোনো ঝামেলা না, ভালোই দিনকাল চলতেছে, যখনই তারিখ আসে যায় যে হাজিরা দিয়ে চলে আসে। তো এইভাবে করতে করতে 2023 সাল চলে আসছে। 23 সালের মে মাসের 10 তারিখে ওর জামাই হাজিরা দিতে গেছে। যাওয়ার পর ওরকে অ্যারেস্ট করে ফেলছে। মানে যাওয়ার পরে আর জামিন হাজিরা দিতে গেছিল, কিন্তু আর হাজিরা দেওয়ার পরে আর আসতে দেয়নি। তো শুনে তো ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে হাজিরা দিতে গেছে সেই মানুষ এখন আসতেছে না কেন। তো আবার উকিলের সাথে যোগাযোগ করছে। উকিল বলছে যে জুন মাসের 4 তারিখে রায়, এই কারণে এখন মামলার রায় হওয়ার আগে সব আসামি ভিতরে থাকে, রায় হইলে উনি খালাস পাবে, সমস্যা নেই। তো উকিলে 50,000 টাকা চাইছে, 50,000 টাকা দিছে যে ওর করাই দেবে, খালাস করাই দেবে। ও নিশ্চিন্তে ছিল। তো জামাই যখন জেলে, তখন ওর তো সংসার চালাবে কে, ছোট একটা বাচ্চা আছে। ও দেশে থেকে ওর ছোট বোন রাইখা বাসায়, ও বাসায় কাজ নিছে, আমাদের বাসায় নিছে, আরও একটা বাসায় নিছে। যেহেতু ওর 6,000 টাকা ঘর ভাড়া, তারপর বাচ্চা আছে, খরচ আছে, শ্বশুর বাড়ি থেকেও কোনো ধরনের হেল্প পাবে না, বাবার বাড়ি থেকেও পাবে না। এরা প্রথমে একটু একটু দিছিল জামাইরে ছুটানোর জন্য। তো তারপর আর কি জামাইরে ছুটাইবে কি, এরা নিজেরাই তো চলতে পারে না। তো যাই হোক, ওর বোনের কাছে মেয়েরা রাইখাও কাজ করে। জুন মাসের 4 তারিখে রায় হয়েছে ওর জামাইয়ের ফাঁসির আদেশ হয়েছে। এখন তো শূন্য, মানে সেকেন্ডের মধ্যে মনে হলো ওর মাথার উপর থেকে আকাশটাও সরে গেল, পায়ের নিচ থেকে মাটিটাও সরে গেল। মাত্র 5 বছরের সংসার, এত অল্প বয়স্ক একটা মেয়ে। ও মানে এটা কেউ স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা না। তারপর ওই এক নামে নাকি 2 আসামি ছিল। তারপর কাগজপত্র সব দেখায়া 4 তারিখে রায় হয়েছে, জুনের 17 তারিখে ওরা আপিল করছে। তো সেই উকিল আবার বরাবরের মতো একই কথা বলছে, আপনার জামাই নির্দোষ, আপনার জামাইরে খালি ফাঁসানো হয়েছে, টাকা দিয়ে রায় করাইছে, এসে যেগুলো আর কি বুঝায় বলছে যে আপিল যেহেতু করছেন, আপনার জামাই ঠিক খালাস পাবে, কদিন আগে হোক পরে হোক খালাস পাবে, হয়তো কিছুদিন জেলে থাকতে হবে, খালাস পাবে। এখন জামাই রায় হওয়ার পরে তো ওর অবস্থা আরও খারাপ। ও কিভাবে কি করবে, নিজে কোনোদিন কাজও করে না, এখন যা কাজ নিছে সেগুলোও ঠিক মতো করতে পারে না। তো যাই হোক, এমনিতে চলতেছে, কিছুদিন পরে ওর ছোট বোনটাকে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। এখন তো আরও বিপদে পড়ে গেছে।
কারণ ওর বাচ্চাও কোথায় রাখবে কাজ করার জন্য। তো বাচ্চাটাকে ও কিছুদিন ওদের বাড়িতে রাখছিল। তো কিছুদিন বাড়িতে রাখার পরে ওর ছোটো বোন মেজো বোনের বাচ্চাটা আবার 15 মাস বয়স মাত্র ওদের বাড়িতে এসে পানিতে পড়ে বাচ্চাটা মরে গেছে, একটাই মাত্র বাচ্চা। তখন ও আরও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বাচ্চাটাকে আবার ওর কাছে নিয়ে আসছে পরে মাঝে মাঝে আমাদের বাসায়ও নিয়ে আসে। মেয়ে বাচ্চা খুবই চঞ্চল, ছাদে আসে ফুল টুল ছিঁড়ে টিড়ে দুষ্টুমি করে প্রচণ্ড, কিন্তু বুঝে না, বাচ্চা তো আর কিছু বুঝে না। আর ও এসেই এক ব্যাগ খেলনা নিয়ে আসে, আইসা আমাকে বলে যে আমার সাথে খেলো। তো আমি যখন ফ্রি থাকি বাসায় থাকি আমি ওর সাথে খেলি। তো আমার তো আর প্রতিদিন ওর সাথে খেলা সম্ভব হয় না। খুব পাকনা পাকনা কথা বলে, আমার আপু ডাকে। মায়া লাগে বাচ্চাটার জন্য, আর বাচ্চাটার দিকে তাকাইলে যেই কারো মায়া লাগবে। ফর্সা একদম সুন্দর ছোট্ট মোট্ট একটা মেয়ে বাচ্চা, চোখগুলা ভাসা ভাসা, খুব কিউট। কিন্তু বাচ্চাটা বাবার জন্য খুব কান্নাকাটি করে, ধমক টমক দিলে বলে আমার বাবা আসলে বলে দিব। আর ওর জামাই যে জেলে ফাঁসি হয়েছে এটাও কারো কাছে বলে না, কারণ ঢাকা শহর একলা থাকে একটা টিন শেড বাসায়, কত ধরনের মানুষ থাকে। একটা মেয়ে মানুষ, এত অল্প বয়সে একটা মেয়ে মানুষ যদি জানে যে এই সিচুয়েশন, তাহলে খারাপ মানুষের তো অভাব নাই। এই কারণে ও বলে না। বাচ্চাটা জানে যে ওর বাবা বিদেশে থাকে, আশেপাশের মানুষও জানে যে ওর জামাই, কেউ জানে দেশে থাকে, কেউ জানে বিদেশে থাকে, ওর সাথে থাকে না। তো ওর আর কি অনেক কষ্ট হয়ে যায় চলাফেরা করতে। 6,000 টাকা ঘর ভাড়া দিয়ে, 4,000 টাকা দিয়ে বাচ্চাটার খরচ। এখন বাচ্চাটাকে সকালবেলা ওর মার এক ফুফুর কাছে রেখে আসে, আর বিকালবেলা কাজ শেষ হলে গিয়ে নিয়ে আসে। আমাদের বাসায় কাজ করে প্রায় 2 বছর। তো আল্লাহই ব্যবস্থা করে দেয়, ওর দুপুরবেলা রান্না করা লাগে না। আমরা যেহেতু 8-10 জন মানুষ, আমাদের বাসা থেকে যেই দুপুরবেলা খাবারটা থাকে আমাদের, ওই খাবারটা দিয়ে দিলে ওর দুপুরবেলা হয়ে যায়, হয়েও থাকে। তো এইভাবে করে ওর দিন আল্লাহ চালাইতেছে, চলতেছে। কিন্তু এটাই তো শেষ না, যত দিন যাইতেছে অনিশ্চয়তা। ও আবার একটু সোজা টাইপের মানুষ। যদি কখনো মানে কোনো কিছু বললে ও চোখের দিকে তাকায়, ও চোখে পানি টলবল করে। এই কথাগুলো ও আমার সাথে বলছে, ওরে আমি বলছিলাম তুমি রেকর্ড করো, ও বলে আন্টি আমি রান্না করবো, আমি বলতে পারবো না। আমি বললাম আমি অনুমতি দিলাম, আপনি বলেন কোনো সমস্যা নেই, তাই আমি বললাম। তো আমরা তো মানুষের বাহিরটা দেখি, প্রত্যেকটা মানুষের এই হাসির পিছনে, ওরা কিছু বললেও হাসি দেয়। তো হাসির পিছনে যে কত কঠিন কঠিন গল্প থাকে। এই মেয়েটার ভবিষ্যৎ কি, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি, ও অনেক আশায় আছে ওর জামাই ফিরে আসবে, বাচ্চাটা আশায় আছে ওর বাবা আসবে, ঈদ আসলে মনে করে বাবা আসবে। রাতের বেলা ঘুমের মধ্যে বাবা বাবা বলে বাচ্চাটা চিৎকার করে কান্না করে ওঠে। তো আমরা সবাই চাই জানি সত্যি ওর জামাই ফেরত আসুক, ওর কাছে ফেরত আসুক, ওর বাচ্চাটার কাছে ওর বাবা ফেরত আসুক। যদি সত্যি বিচারে কোনো সমস্যা হয়ে থাকে তাইলে ওরা ন্যায় বিচার পাক, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।